হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজ্যোতি আর আপনারা শুনছেন থ্রিলার নাইট, বাংলা সাহিত্যের নতুন ঠিকানা। আজ আমাদের নিবেদন তনিমা সাহার কলমে ভুলভুলাইয়া। গল্পের সূত্রধার আমি শুভ্রজ্যোতি। গল্প পাঠে রয়েছে নীল, প্রধান চরিত্রে দিতিপ্রিয়া এবং অন্যান্য চরিত্রে অস্মিতা, মহুয়া, প্রীতম, তৃণা, রনিত, সুদীপ্তা, শুভম, স্বর্ণালী, সৌমিক এবং আকাশ। তাহলে শুরু করা যাক। রাতের আকাশের এক কোণে কামড় খাওয়া চাঁদ। কদিন পরেই পূর্ণিমা। হয়তো কামড় খাওয়ার চাঁদটাও তারই অপেক্ষায়। টুকরো টুকরো মেঘ ছড়িয়ে আছে এদিক ওদিক। আলকাতরার কালো রংটা আকাশ থেকে চুইয়ে পড়ছে পৃথিবীর মাটি পর্যন্ত। নিশ্ছিদ্র ঘুটঘুটে অন্ধকার যেন চারিদিকের পরিবেশকে নিজের কবজায় নিয়ে নিয়েছে। জীবনের সবটুকু অস্তিত্ব এই নিকষ কৃষ্ণ অন্ধকারের চাদরের তলায় ঢুকে গেছে যেন। এরকম একটা অবেধ্য মুষিতীক্ষ্ণ আধারের জালকে ছিন্ন করে দুর্বার গতিতে হর্ন বাজিয়ে ছুটে আসছে কুমুদ বাড়ি এক্সপ্রেস। তীক্ষ্ণ রাতের তীব্রতাকে ট্রেনটির ছন্দময় ঝিকিঝিকি শব্দ কিছুটা হলেও তালহীন করেছে। যাত্রীবাহী রাত্রিকালীন ট্রেনের সবাই গভীর ঘুমে মগ্ন। ট্রেনের ভেতরে ফার্স্ট ক্লাস কামরায় 12B নম্বর কেবিনের একদিকে শুয়ে আছে বছর 23-এর সুমির নাথ। ট্রেনে রাতকালীন যারা সফর করেছে তারা জানে রাতের বেলা বাইরেটা যতটা নিস্তব্ধ হয় ট্রেনের ভেতরটা ততটাই শব্দবহুল হয়। কিন্তু এই পরিস্থিতিতেও কিছু লোক আছে যারা অঘোরে ঘুমোতে পারে। সমীর সেরকমই একজন মানুষ। কিছুক্ষণ পরে ট্রেনের ভেতরের মৃদু কোলাহলটা একদম শান্ত হয়ে গেল। ঘুমের মধ্যে হঠাৎই সমীর শুনতে পেল কেউ যেন খুব ধীর স্বরে তাকে ডাকছে। সমীর, সমীর, শুনতে পাচ্ছ? সমীর। ডাকটার মধ্যে কেমন একটা কাতরতা, যেন বহুদূর থেকে কেউ প্রাণ দিয়ে সমীরকে ডাকছে। সমীরের ঘুমটা হঠাৎই পাতলা হয়ে যায়। তন্দ্রা জড়ানো চোখে সে সামনে তাকিয়ে যা দেখে তাতে আতঙ্কে তার মাথার চুল খাড়া হয়ে যায়। বেড থেকে আটশোয়া হয়ে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে সমীর। ভয়ে তার হাতের তালু ঠান্ডা হয়ে যায়। বুকের ভেতরটা জোরে জোরে লাফাতে থাকে। সমীর প্রচণ্ড চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে একটুও আওয়াজ বেরোয় না তার। সমীর দেখে তার সামনে একজন মানুষের মতো আকৃতি দাঁড়িয়ে আছে। মানুষের মতো আকৃতি, কারণ মানুষটির গায়ের চামড়া সম্পূর্ণ কুঁচকানো এবং গায়ের রং সবুজাভ। নিস্পৃহ তার দৃষ্টি, কিন্তু নিষ্প্রিয় হওয়া সত্ত্বেও কি সাংঘাতিক শীতল। সমীর হঠাৎই কেমন একটা হয়ে গেল। শটান হয়ে উঠে বসল। মানুষসম আকৃতিটি আঙুল তুলে ইশারায় সমীরকে তাকে অনুসরণ করতে বলে। গভীর রাতে স্টেশনের বাইরে একটা ছোট্ট 4 চাকা গাড়িতে একটা লোক ঝিমোচ্ছিল। মোবাইলটা হঠাৎই কনকনিয়ে বেজে ওঠে। ধরফরিয়ে লোকটা জেগে ওঠে। ফোনটা রিসিভ করে সে বলে, হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি তো স্টেশনের বাইরেই আছি। ট্রেনটা আর একটু পরেই ঢুকবে। একা হাত আমরা ছেলে আসবে, তার জন্য আবার যত নাটক, সারা 1400। মোবাইলে সময়টা দেখে
লোকটা গাড়ি থেকে নেমে স্টেশনে ঢুকলো। দূর থেকে দেখা যাচ্ছে একটা জোরালো আলো ক্রমশই এগিয়ে আসছে। কুমুদবাড়ি এক্সপ্রেস তার দুরন্ত গতিতে ছুটে আসছে। গোটা স্টেশনে বিরাজ করছে একটা হিম শীতল নীরবতা। স্টেশন চত্বরে দুজন ভিখিরি চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। ট্রেনটা স্টেশনে ঢুকতে যাবে ঠিক এমন সময় লোকটির দৃষ্টি আটকে যায় রেল লাইনের উল্টো দিকে। সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীর শিথিল হয়ে যায়। লোকটি সম্মোহিতের মতো রেল লাইনের দিকে যেতে থাকে। ট্রেনের আওয়াজে একজন ভিখিরি ঘুমটা ভেঙে যায়। ঘুম কাটতেই তার নজর যায় সোজা লোকটার দিকে। সে দেখে লোকটা এক পা করে রেল লাইনের দিকে এগোতেই সাঁ করে ট্রেনটা লোকটাকে ধাক্কা দেয়। প্ল্যাটফর্ম চত্বরে রক্ত বন্যা হয়ে যায়। রেল লাইনের উপরে পড়ে আছে লোকটার টুকরো টুকরো রক্তাক্ত দেহ। দৃশ্যটা দেখেই সেই ভিখিরিটা একটা চিৎকার করে ওঠে। প্রথম ভিখিরিটার এই ভীষণ চিৎকারে দ্বিতীয় ভিখিরিটিও থতমত খেয়ে জেগে ওঠে। কি হয়েছে? চিৎকার করলি কেন? এই কথার জবাবে প্রথম ভিখিরিটি কিছু না বলে কাঁপা কাঁপা হাত তুলে একটা দিকে অঙ্গুলি নির্দেশ করে। দ্বিতীয় ভিখিরিটা চোখ কচলে সেদিকে ভালো করে তাকিয়ে বলে, কে ওখানে কিছু নাই? প্রথম ভিখিরিটা সেদিকে তাকিয়ে দেখে সত্যিই তো সেখানে কিছুই নেই। ঠিক এমন সময় তাদের কানে এলো ট্রেনের রাত জাগানো হর্নের শব্দ। কুমুদবাড়ি এক্সপ্রেস ঢুকছে। কয়েকদিন পরে দৈনিক সংবাদপত্রের খবরে ছাপে কুমুদবাড়ি এক্সপ্রেস থেকে সমীর নাথ নামে একজন 23 বছরের যুবক নিখোঁজ হয়েছে। যুবকটিকে ট্রেনে উঠতে দেখা গেলেও ট্রেন থেকে নামতে কোথাও দেখা যায়নি। সেই দিনই কুমুদবাড়ির লোকেশ শর্মা নামে এক ড্রাইভারও নিখোঁজ হয়েছে। এই দুই ব্যক্তি নিখোঁজ হওয়ার বেশ কয়েকদিন পরেও পুলিশ কোনো খোঁজ দিতে পারেনি। জোড়া মন্দিরের পাশে বড় রাস্তাটার পাশ ঘেঁষে চলে গেছে মসৃণ আলকাতরার কালো পিচ ঢালা একটা রাস্তা। জোড়া মন্দিরের এলাকার সবচেয়ে ভালো রাস্তা এটা, আর হবে নাই বা কেন। এ রাস্তার ওপরেই তো 5 তলা এই ঝা চকচকে ইন্টারন্যাশনাল কার্গো অফিসটা রয়েছে। রৌনিতা দাস চোখের চশমাটা সামলে ব্যাকপ্যাকটাকে বুকের কাছে জাপটে ধরে ছুটতে ছুটতে কার্গো অফিসটায় ঢুকলো। রৌনিতা এই অফিসের রিসেপশনিস্টের কাজ করে। ওর সাথে আরও একজন রিসেপশনিস্ট আছে, তার নাম হলো যশস্বী রায়। মূলত রৌনিতা যশস্বী মিলেই এই গোটা কার্গো অফিসটার ফ্রন্ট অফিসের পুরোটাই সামলায়। সকাল 8টা থেকে রাত 7:30 পর্যন্ত ডিউটি টাইম। যা মাইনে পায় তাতে রৌনিতার নিজের খরচটুকু চালিয়ে দিব্যি অনেকটাই জমাতে পারে। রৌনিতাকে ওরকম হন্তদন্ত হয়ে দৌড়ে অফিসে ঢুকতে দেখেই যশস্বী চেয়ারটাকে এগিয়ে দিয়ে বলে, এই যে এইখানে আগে বস। এত হাঁপাচ্ছিস কেন? রৌনিতার বুকের ভেতরটা এত জোরে জোরে লাফাচ্ছিল যে সেই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় রৌনিতা ছিল না। ব্যাকপ্যাকটা নামিয়ে রেখে তার ভেতর থেকে জলের বোতলটা বের করে জল খেতে যেতেই যশস্বী বাধা দেয়। আরে একটু বস আগে, এই তো এত হাঁপাচ্ছিস, এক্ষুনি জল খেলে নাকে মুখে উঠবে। একটু সামলে নিয়েই রৌনিতা দৌড়ায় চেঞ্জিং রুমে। অফিসের ড্রেস পরে এসে ডেস্কের সামনে দাঁড়াতেই যশস্বী বলে, কি রে আজ আবার? ডেস্কের দিকে মুখ নামিয়ে ভয় ভয় চোখ মুখ নিয়ে রৌনিতা শুধু মাথা নাড়ে। অফিস আওয়ার্সে ফ্রন্ট ডেস্কে বসে কথা বলা একেবারেই বারণ, তাই দুজনেই চুপচাপ কাজে মন দেয়। কিন্তু রৌনিতার মনে চলতে থাকে গত কয়েকদিনের অদ্ভুত সব ঘটনাগুলোর স্মৃতিচারণ। ঘটনার সূত্রপাত
প্রায় মাস আড়াই আগে। সেটা ছিল একটা ছুটির দিন। বাড়িতে রৌনিতা একাই থাকে। সকালে ঘুম থেকে ওঠার পরেই একটা একটানা খুট খুট শব্দ হয়ে যাচ্ছে। রৌনিতা ভাবল হয়তো কোনো কাঠ পোকাই আওয়াজটা করছে, কিন্তু কিছুক্ষণ পরে এই খুট খুট শব্দটা আরও জোরালো হয়ে ওঠে। 3 কামরার এই একতলা বাড়িটায় আজ প্রায় 3 বছর ধরে রৌনিতা একাই থাকে। কোনো কোনো সময় শীতের রাতে কাঠপোকার এরকম আওয়াজ পাওয়া যায়, তবে ইনসেক্ট স্প্রে মেরে দিলে সে আওয়াজ আর হয় না। কিন্তু এখন তো শীতকাল নয়, আর রাতের বেলাও নয়। আওয়াজটা আস্তে আস্তে এগিয়ে আসে রৌনিতার দিকে। অদৃশ্য কোনো এক জীবিত বা অজীবিত সত্তা চাপা পায়ে এগিয়ে আসে রৌনিতার দিকে। একটা পিঠ চেরা হিম শীতল ঘামের সরু স্রোত রৌনিতার শির দ্বারা ভেয়ে ভুজঙ্গের গতিতে নেমে যায় নিম্ন পথে। কপালে জমে ওঠে শীতবিন্দু, গলাটা শুকিয়ে কাঠ, হাতের তালু ভিজে ওঠে। হঠাৎই শব্দটা উঠে যায় সোজা ঘরের ছাদের দিকে। ভয় ভয় ছাদের দিকে তাকাতেই একটা ভয়ঙ্কর চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায় রৌনিতা। যখন চোখটা খোলে তখন দেখে যে পাশের বাড়ির বসাক কাকিমা আর মল্লিক মাসিমা উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন ওর দিকে। কি হয়েছিল রে তোর? অমন করে চিৎকার করে উঠলি কেন? ওই ওই আওয়াজটা ওই আওয়াজটা ওই অসহ্য আওয়াজটা। ব্যাস, আর কিছুই বলতে পারে না সে। বসাক কাকিমা এক গ্লাস গরম দুধ এগিয়ে দিয়ে বলেন, নে এটা খেয়ে নে, আজকে আর রান্নাবান্নার ঝামেলা করতে হবে না, আমরা খাবার পাঠিয়ে দেব। তুই এক কাজ কর, তুই বিশ্রাম কর। রৌনিতা কিছুই বলার মতো অবস্থায় ছিল না। তার কানে তখনও ওই এক টানা খুট খুট আওয়াজটা বেজে যাচ্ছে। সেই শব্দটা এখনো যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। মাঝে মধ্যে তার মনে হয় কেউ যেন তাকে ধাওয়া করছে, যেন ফাঁকা একটা জায়গা পেলেই সেই অজীবটা তাকে চেপে ধরবে। বাবা মায়ের একমাত্র সন্তান রৌনিতা। বাবা ছিলেন গভর্নমেন্ট এমপ্লয় আর মা ছিলেন হোম মেকার। জীবন তখনও পর্যন্ত একেবারে সরল ও সহজ ছিল, কিন্তু একদিন হঠাৎই কাউকে কিছু টের না পেতে দিয়েই অফিসে যাওয়ার সময় বাবা কোথায় জানি হারিয়ে গেলেন। খবরের কাগজের নিখোঁজ বার্তা থেকে শুরু করে পুলিশ ডায়েরি সবটাই করেছে রৌনিতা। কতই বা বয়স ছিল তখন তার, সবে হয়তো 16 পেরিয়েছে। ওই অত কম বয়সেও টানা 2 সপ্তাহ সে থানা পুলিশ করেছে, কিন্তু তবুও মানুষটার কোনো খোঁজই পাওয়া গেল না। যেমন ভোরের আকাশ ছুঁয়ে পড়া শিশির বিন্দু রোদের আলো ছোঁয়াতেই বাষ্পীভূত হয়ে যায়, ঠিক তেমনভাবেই রৌনিতার জল জ্যান্ত বাবা যেন শিশির বিন্দুর মতোই উবে গেল। কোথাও আর তাকে খুঁজে পাওয়া গেল না। সে ঘটনারও কেটে গেছে কতগুলো বছর। রৌনিতার মা সম্পূর্ণভাবেই তার বাবা নির্ভর ছিলেন। বাবা হঠাৎই হারিয়ে যাওয়ায় মা কেমন যেন বোবা হয়ে গিয়েছিলেন। তার বাক শক্তির সাথে অনুভূতিরাও যেন বোবা হয়ে গিয়েছিল। তার কিছুদিন পর এক শান্ত সকালে মাও যেন কোথায় হারিয়ে গেল। রৌনিতার এখনো বিশ্বাস হয় না। মা মা কি করে হারিয়ে গেল? তবে কি মা বাবাকে খুঁজতে বেরিয়েছিল, নাকি বাবাই এসে মাকে সাথে করে নিয়ে হারিয়ে গেছে? কে জানে। খবরের কাগজে প্রতিদিন হারিয়ে যাওয়া লোকের কত বিজ্ঞাপন আসে,
আচ্ছা, ওই ওই বিজ্ঞাপনের লোকগুলো কি কখনো ফিরে আসে? হ্যাঁ, কে জানে। কি রে, এত আনমনা হয়ে কি ভাবছিস? অফিসের ব্রেক টাইমে ক্যাফেটেরিয়াতে এসে বসে দুজনে। এই একটা সময় যখন অফিসটা কোলাহলে পূর্ণ হয়ে ওঠে। টেবিলে টেবিলে চর্চা, গল্প, আলোচনা চলছে একেবারে রমরমিয়ে। আর তার সাথে চলছে কাপ, প্লেট, চামচের একঘেয়ে সম্মিলিত সঙ্গীত। এই ভিড়ের কোলাহলের মাঝেই রৌনিতা ডুব দেয় স্মৃতিচারণে। কখনো কখনো চেষ্টা করে প্রশ্নগুলোর উত্তর খোঁজার, কিন্তু কোনো ঠাঁই পায় না। মল্লিক মাসিমার কথায় খবরের কাগজে হারিয়ে যাওয়া লোকের বিজ্ঞাপন সারিতে মায়ের ছবিটাও দিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বাবার বেলাতেও দিয়েছিল, বাবাও ফেরেনি। ঠিক যেন সময়ের ভুলভুলাইয়াতে হারিয়ে গেছে তারা। আরে ওই, শুনতে পাচ্ছিস কি? হ্যাঁ, কিছু কিছু কি বলছিলিস? আমার মনে হয় তোর কয়েকদিনের ব্রেক নেওয়া উচিত। মানে? মানে ঘোড়ার মাথা। উফ, হে, বল না লক্ষ্মীটি, কি বলছিলিস? বিশেষ করে একদম বুঝতে পারিনি, আসলে এতটাই আনমনা ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তোর কদিনের ছুটি জমা হয়েছে? বোধহয় মাস দুয়েকে ছুটি জমেছে। কিন্তু কেন রে? এক কাজ কর, তুই বরং দিন 15 জন্য কোথাও থেকে ঘুরে আয়। মা, কেন? আর আমি তো তেমন কিছুই চিনি না, কোথায় কিভাবে যাব সেটাও তো জানি না রে। জানি বৎস, জানি। সেই ব্যবস্থাও এই অধম ভেবে ফেলেছে। দেখ, আন্টির এভাবে হঠাৎ নিরুদ্দেশ হওয়াটা তোর ওপর একটা বিশাল প্রভাব ফেলেছে, এবং তুই আজ 1 বছর পরেও সেই ট্রমাটা কাটিয়ে উঠতে পারিসনি। রৌনিতা কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। সে যশস্বীকে বোঝাতে পারে না যে কিছু মানুষ হারিয়ে গিয়েও হারিয়ে যায় না, যেন কোনো এক ভুলভুলাইয়াতে আটকে পড়ে সময়ের পথে ঘুরতে থাকে। ফেরার পথ কিছুতেই খুঁজে পায় না। যশস্বী আর কিছু বলে না। সে জানে এখন শত কিছু বললেও রৌনিতার কানে একটাও কথা যাবে না। কয়েক মাসের মধ্যেই রৌনিতা কেমন যেন একটা হয়ে গেছে, কোথায় যেন হারিয়ে থাকে সে। অফিস শেষে বাড়ি ফেরার বাস ধরে রৌনিতা। সকালে উঠে অফিস যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে রৌনিতা। চোখ মুখে সতর্কতা, চারিদিকে নজর ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সে বারবার। বাস স্ট্যান্ডে তখন ধীরে ধীরে লোক এসে জমতে শুরু হয়েছে। পিঠের ব্যাকপ্যাকটা সামনে এনে বুকের সাথে দুহাত দিয়ে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে রেখেছে রৌনিতা। মনে মনে বলছে, এই তো আর 5 মিনিট, এক্ষুনি বাস চলে আসবে। হঠাৎই তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। এই ঝকঝকে দিনের আলোতে রৌনিতা স্পষ্ট অনুভব করল কেউ যেন তার ঠিক পাশে এসে নিঃশব্দে দাঁড়িয়েছে। দরদর করে ঘাম হতে থাকে তার। ভয় ভয় আঁচ চোখে এসে পাশে তাকায়। সে দাঁড়িয়ে আছে, তার দিকেই তাকিয়ে আছে। সেই সেরকম শূন্য দৃষ্টি, ফ্যাকাশে মুখ, অভিব্যক্তিহীন শূন্য মুখাবয়ব একভাবে রৌনিতার দিকে তাকিয়ে আছে। আজ 2.5 মাস হতে চলল। এমন একদিনও হয়নি যখন এই লোকটিকে রৌনিতা দেখেনি। সেই প্রথম দিন যখন দেখেছিল তাকে, আর ভাবতেও পারছে না সে। বাস আসতেই চট করে বাসে উঠে পড়ে সে। বাসের জানলা দিয়ে তখনও সেই লোকটাকে দেখা যাচ্ছে। লোকটা তখনও তার দিকে পলকহীন চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
হলুদ টাকার 4 নম্বর গলিটায় তখন সকালের ব্যস্ততা ফুটে উঠেছে। টাইম কলের লাইন পড়েছে বেশ লম্বা। সকালের অফিস টাইম, স্কুল টাইম, ব্যস্ততার ছোঁয়া প্রতিটি বাড়ির রান্নাঘরে। কিন্তু এই ব্যস্ততার ছোঁয়া থেকে বসাক গিন্নি অনেক দূরে। গত মাসে কর্তার অবসর নেবার পর থেকেই নিঃসন্তান বসাক দম্পতির জীবন থেকে ব্যস্ততা বিদায় নিয়েছে। ওগো, শুনছো? রান্নাঘরে ফ্রিজটা খুলে বসাক গিন্নি স্বামীকে ডাকেন। সদ্য পেরোনো 65-র সুবিমল বসাক সবে সকালের কাগজটা নাড়াচাড়া করে দ্বিতীয়বার সেটাকে হাতে নিয়ে খানা তল্লাশির মতো খুঁজে যাচ্ছেন যে কোথাও কোনো খবর উস্কে গেল কিনা। ঠিক সেই সময় গিন্নির ওই চিৎকার শুনে তার ভ্রু দুটো বিরক্তিতে কুঁচকিয়ে ভাবে, একাধ ধনে পাতা বা বেগুনের বৃত্তান্ত নিয়ে পড়বে। বসার ঘর থেকে কোনো উত্তর না আসায় বসাক গিন্নি মন্দিরা রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন। সুবিমল বাবুর বসার জায়গার উল্টো দিকের সোফাটায় বসে বললেন, একটু ধনে পাতা। জানতাম এটাই বলবে। মানুষ চাঁদ ছেড়ে মঙ্গল পেরিয়ে গেল, হয়তো কদিনের মধ্যে স্বর্গে যাওয়ার সিঁড়িটাও খুঁজে পেয়ে যাবে, আর তুমি এখন ওই ধনে পাতাতেই পড়ে আছো। তা একেবারে। মন্দিরা হঠাৎই উদাস হয়ে গেলেন। সুবিমল বাবু জানেন এই হঠাৎ উদাসীর কারণটা কি। কিছুটা কাছে এসে মন্দিরার পাশেই বসে বললেন, আবার ভাবছো? ভাববো না? এতদিন থাকলে পুরো 23 বছর হতো তার। আচ্ছা, তুমি যে এত খবরের কাগজ পড়ো, সেখানে তো কত হারানোর খবর থাকে। সব হারিয়ে যাওয়া মানুষরা কি ফিরে আসে না, বলো তো? হ্যাঁ, কাগজে তো হারানোর খবরই থাকে, ফিরে পাওয়ার খবর কোথায় থাকে? হ্যাঁ, আচ্ছা, যারা হারিয়ে যায় তারা ফেরে না কেন? শুনেছিলাম যে আগেকার দিনে লখনৌ বাদশারা নিজেদের বেগমদের সঙ্গে লুকোচুরি খেলার জন্য ভুল ভুলাইয়া বানিয়েছিলেন। কিন্তু যদি কেউ একবার ওই ভুল ভুলাইয়াতে হারিয়ে যেত, সে আর কখনো ফিরে আসতো না। আচ্ছা, আমাদের বাবু, তারপর রনিতার বাবা মা, সুপ্রিয়দা এবং মলিনাদি, ওরাও কি কোনো ভুল ভুলাইয়াতেই হারিয়ে গেছে? হ্যাঁ, বলো না। জানি না, আমি সত্যিই জানি না। কনক মল্লিকের সকাল মানেই লাইন ধরে কাজ। মেয়ের টিফিন গোছানো, স্বামীর জন্য ভাজা, মাছের ঝোল আর ভাত সময় মতো নামানো। সকাল তো নয়, যেন রেলগাড়ি। এমন সময় মেয়ে চিৎকার করে বলে, ও মা, আমার পিটির শার্টটা কোথায়? বিদ্যুৎ চমকের মতো কনকের মনে পড়ে বাড়ির পেছনের এক ফালি উঠোনে কাপড় শুকানোর দড়িতে শার্টটা মেলা আছে। গ্যাসটা বন্ধ করে ছুটে পিছনের উঠোনে যাওয়ার সময় হঠাৎই কারোর সাথে একটা জোর ধাক্কা লাগে। কনক ভাবলেন হয়তো তার স্বামীর সাথেই ধাক্কাটা লেগেছে। বিরক্তিতে স্বামীর দিকে তাকিয়ে মুখটা ফিরিয়ে বললেন, তুমি কি এটা কে? এটা কি সুপ্রিয়দা? সুপ্রিয়দা, সুপ্রিয়দা, শুনছেন? সুপ্রিয়দা। বার কয়েক পেছন থেকে ডেকে ওঠে কনক, কিন্তু সুপ্রিয় একবারও পেছনে ফিরে তাকালো না, যেন কনকের ডাক তার কানেই যায়নি। সুপ্রিয়দা এখানে কিভাবে এলো? তবে কি সুপ্রিয়দা ফিরে এসেছে? কথাটা ভাবা মাত্রই তার সারা শরীর বরফের মতো কাঠ হয়ে গেল। একটা অজানা ভয় শিরশিরি উঠল বুকের কাছে। কনক দেখে সুপ্রিয় উঠোনের লাগোয়া দরজা দিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে। কনক সুপ্রিয়র পেছন পেছন জোরে হাঁটা দেয়। উফ মা, দেখে চলতে পারো না? মেয়ের কথায় সম্বিত ফেরে কনকের। চটক ভাঙতেই কনক দেখে কোথায় কে দড়ি থেকে শার্টটা নামিয়ে একাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কনক। এ কি, শার্টটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি দাও আমাকে। কনক যেন কথা বলতে একেবারেই ভুলে গেছে। কনককে ফেলে দৃষ্টিতে সামনে
একটা দিকে তাকিয়ে থাকতে দেখে কনকের বড় মেয়ে তার কাঁধটা সামান্য ঝাঁকিয়ে বলে, ও মা, ওদিকে তাকিয়ে কি দেখছো তুমি? সুপ্রিয়দাকে দেখতে পেলাম। কে সুপ্রিয়দা মা? রৌনিতাদির বাবা সুপ্রিয় কাকুর কথা বলছো? কিন্তু তিনি এখানে কোত্থেকে আসবেন? এই প্রশ্নের উত্তর জানা নেই কনকের কাছে, কিন্তু তিনি যেটা দেখেছেন সেটাও যে সূর্যের আলোর মতোই শাশ্বত সত্য। সুপ্রিয়দাকে তিনি দেখেছেন। অফিসের একটা কাজে এক জায়গায় কুরিয়ার করতে যেতে হয়েছিল রৌনিতাকে। দুপুরের সময়টা শহরটা কেমন যেন থম মেরে থাকে। সবাই যেন এই সময়টায় নড়াচড়া করতেই ভুলে যায়। মানুষ থেকে মেশিন সবাই যেন হঠাৎই ঘুমিয়ে পড়েছে। অটো থেকে নির্দিষ্ট জায়গায় নেমে বাড়ির নাম্বারটা মিলিয়ে কুরিয়ারের দোকানটার সামনে আসতেই ঝটকা খেল রৌনিতা। দোকানটা বন্ধ। দুপুরের সময় রাস্তাটাও কেমন যেন শুনশান। অজানা শিরশিরানো ভয়ে কেঁপে উঠতে লাগলো। কেন জানি তার মনে হলো যে ঠিক তার পেছনেই সেই শূন্য দৃষ্টির লোকটা দাঁড়িয়ে আছে। উত্তেজনায় বুকের ভেতরটা লাফাতে লাগলো। শ্বাস ভারী হয়ে এলো, পিঠ ভিজে উঠল ঘামে। কান দিয়ে যেন আর কোনো শব্দ যাচ্ছে না। হাতটা মুঠো করে আর চোখে পিচ ঢালা রাস্তাটার দিকে তাকিয়ে দেখে যে সেখানে কোনো ছায়া নেই। খানিক নিশ্চিন্ত হয়ে ঘুরে সামনের দিকে তাকাতেই রৌনিতার বুকটা ধক করে ওঠে। সেই লোকটা, সাদা ফ্যাকাশে দৃষ্টি, স্পন্দনহীন দেহ, ভাবলেশহীন মুখাবয়ব, যেন কোনো এক মূর্তি। রৌনিতা দেখে লোকটার চোখ দুটো অদ্ভুত রকমের স্থির, যেন জমে গেছে কিছুতে। ঠিক বরফের মতো শীতল, যেন শতাব্দী প্রাচীন নীরব শীতলতা। লোকটি রৌনিতার দিকে তাকিয়ে আছে সেই দৃষ্টি নিয়ে। রৌনিতা লোকটিকে দেখে ছিটকে আসে বেশ খানিকটা। কে কে আপনি? কেন সবসময় আমার পিছু নেন? হ্যাঁ, কি চান আপনি? কি চান আপনি? আপনি আমার পিছু নেবেন না, ব্যাস। রৌনিতা ব্যাকপ্যাকটা বুকের সামনে চাপটে ধরে পিছনে ফিরে দৌড়ে যায়। কুরিয়ারের ছেলেটা দোকানে ঝাপটা নামিয়ে বাড়িতে খেতে গিয়েছিল। পাশের পাড়াতেই তার বাড়ি। ফিরে এসেছিল সময়। এসে দেখে একটা মেয়ে তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। কাস্টমার এসেছে ভেবে ছেলেটি দ্রুত পা চালিয়ে দোকানের সামনে আসে, কিন্তু দোকানের সামনে এসে দেখতে পায় যে মেয়েটি হঠাৎই উত্তেজিত হয়ে কাউকে লক্ষ্য করে কিছু বলছে। ছেলেটি প্রথমে ভাবল যে হয়তো তাকে ভেবেই মেয়েটি কথাগুলো বলছে, কিন্তু একটু পরেই বুঝল যে মেয়েটি অন্যদিকে তাকিয়ে কি যেন বলে যাচ্ছে, কিন্তু সেখানে তো তখনও কেউ ছিল না। তারপরে হঠাৎই পিঠের ব্যাকপ্যাকটাকে বুকের সামনে চাপটে ধরে ছুটে সেখান থেকে পালিয়ে গেল। এই শুনশান দুপুরের ফটফটে রোদ্দুরের আলোতেও কুরিয়ারের দোকানের ছেলেটা হঠাৎই অচেনা ভীতিতে কিরম যেন কেঁপে উঠল। পাড়াতে একটা মুদির দোকান আছে। খুব বড় না হলেও নেহাতি ছোটও নয়। মাসের মোটামুটি প্রয়োজনীয় সমস্ত জিনিসই পাওয়া যায় সেখানে। বসাকগিন্নি হাতে একটা প্লাস্টিকের সুতো দিয়ে তৈরি বাজারে ব্যাগ নিয়ে দোকানের সামনে দাঁড়ালেন। আজ দোকানের মুখে ভালোই ভিড় আছে। চোখ ঘোরাতেই বসাকগিন্নি একদিকে কনককেও দেখতে পেলেন। পায়ে পায়ে তিনি এগিয়ে গেলেন তার দিকে। কনক তখন উদাস মনে কি যেন একটা ভেবে যাচ্ছিলেন। কি গো, কতক্ষণ দাঁড়িয়ে আছো? হ্যাঁ, এই তো মিনিট 15 হলো। আজ দোকানে কি ভিড় দেখো। কথাটা বলেই আবার কেমন যেন উদাস হয়ে গেল কনক। বসাকগিন্নি স্পষ্ট বুঝতে পারছেন যে কিছু একটা বিষয় নিয়ে কনক অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। কাঁধে হাত দিয়ে আলোতে ঠেলা দিয়ে বসাকগিন্নি বললেন,
কি হয়েছে গো তোমার? অত কি ভাবছো বলো তো? কনক কিছু বলার জন্য মুখ খুলতেই দেখে ইতিমধ্যে দোকানের ভিড়টা বেশ অনেকটা হালকা হয়ে গেছে। ওরা দুজন তখন নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বেরিয়ে আসেন। দোকান থেকে বাড়ি পর্যন্ত যেতে মোটামুটি মিনিট 5 সময় লাগে। রাস্তাটা সরু হওয়ায় সেখান দিয়ে এক আধটা সাইকেল গেলেও অন্য কোনো বাহন যায় না। দোকান থেকে বাড়ি যাওয়ার সময়টুকু বসাক গিন্নির একান্ত নিজস্ব, কারণ বাড়ি পৌঁছে গেলেই সেখানে সুবিমল থাকেন, আর তিনি যতক্ষণ বাড়ি থাকেন ততক্ষণ পর্যন্ত বসাক গিন্নি কোনো রকম স্মৃতি রোমন্থন করতে পারেন না, বা বলা ভালো সুবিমল বাবু করতে দেন না। স্মৃতি রোমন্থনের বেশিরভাগটা জুড়ে শুধু তাদের একমাত্র ছেলে বাবু। রনি তার বাবা মায়ের মতো সেও কোনো এক ফুটফুটে দিনের আলোয় কোথায় জানি হারিয়ে গেছে। বসাক আর মল্লিকদের বাড়ি পাশাপাশি। রৌনি তাদের বাড়িটা ঠিক মাঝামাঝি দিক করে একদম উল্টো দিকে। বসাক গিন্নি ও সুবিমলের ছেলে বাবু আর সুপ্রিয় ও মলিনার মেয়ে রৌনিতা, ওরা দুজনেই ছেলেবেলায় খেলার বন্ধু। কনকের মেয়ে তখন খুবই ছোট, তবুও সে বাবু আর রৌনিতার সাথে খেলতো সব সময়। 3 পরিবারের মধ্যে সাক্ষাতের শুরু সেই থেকে। সব ঠিকই চলছিল, কিন্তু একদিন সে একটা ঝড় উঠল। রৌনিতা আর বাবু একই স্কুলে পড়ত। সেদিন কি যেন একটা অসুবিধা হওয়ার কারণে রৌনিতা স্কুলে যায়নি। বাড়ি থেকে স্কুল খুব কাছে হওয়ায় তারা দুজনে হেঁটেই বাড়ি ফিরত। কিন্তু সেদিন স্কুল থেকে বাবু বাড়ি ফিরল না। সুবিমল আর বসাক গিন্নি সারা স্কুল, পাড়া, স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তাটা সবটা খুঁজেছিলেন হন্যে হয়, কিন্তু কোথাও পাওয়া গেল না বাবুকে। কত থানা, কত পুলিশ করলো তারা, কিন্তু কিছুই লাভ হয়নি। পুলিশ সে সময় কিছু বাচ্চা পাচারকারীদের ধরে এনেছিল, কিন্তু সেখান থেকেও কোনো হদিশ পাওয়া গেল না। বাবুর ছবি তাদেরকে দেখাতেই আশ্চর্যজনকভাবে তারা বলে যে এই বাচ্চাকে তারা কখনো দেখেনি, এবং এমন কোনো বাচ্চার খবর তাদের কাছে নেই। বাবু যেন ঝকঝকে দিনের আলোতেই সবার চোখের সামনে থেকে সম্পূর্ণ উবে গেল। আজ এতগুলো বছর পরেও বাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু তবুও বসাক দম্পতি প্রতি বছর বাবুর জন্মদিনটা পালন করে। বসাক গিন্নি আর কনক হেঁটে যাচ্ছেন পাশাপাশি। বসাক গিন্নি তখন নিজের স্মৃতির টানে বিভোর। ওইদিকে কনকও সত্য মিথ্যের ধোঁয়াশা কাটাতে গিয়ে আরও যেন ধোঁয়াশাতেই যাচ্ছেন। তবে বসাক গিন্নি স্মৃতি রোমন্থনের ঘোর কাটিয়ে কিছু পরে নিজেই বলে, এই কনক, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে তো এত চুপচাপ, এত দুশ্চিন্তাগ্রস্ত এরকম তো দেখিনি আগে। তুমি কি এত ভাবছো? আচ্ছা দিদি, যে হারিয়ে যায় সে কি কখনো ফিরে আসে? বসাক গিন্নি লক্ষ্য করলেন এই রোদ ঝলকানো দিনের মধ্যেও কনকের গোটা শরীরটা অজানা কোনো এক কারণে থরথরিয়ে কাঁপছে। কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ভয়। বসাক গিন্নি তাড়াতাড়ি কনককে ভরসা দেওয়ার জন্য তার হাতটা ধরলেন। কনকের হাতটা ধরেই তিনি চূড়ান্ত চমকে উঠলেন। এ কি কনক, তোমার হাত ওরকম বরফের মতো ঠান্ডা হয়ে আছে কেন? এই জানো তো, আমি না আজ কিছুক্ষণের জন্য সুপ্রিয়দাকে দেখেছি। কি? কোথায় দেখেছো তাকে? এই তো আমাদের বাড়ির পেছনের উঠানে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে সুপ্রিয়দা আমাদের বাড়ির পেছনের উঠানে কিভাবে এলেন। বাড়ির পেছনের উঠানে যাওয়ার জন্য তো বাড়ির সদর দিক দিয়ে ঢুকতে হবে, আর সদর দিকে ঢুকলে তো কারণ না কারণ নজরে তিনি পড়বেনই, কিন্তু কেউ তাকে দেখতে পেল না। আর সবচেয়ে অবাক করা কথাটা কি জানো দিদি, সুপ্রিয়দার মতো দেখতে হলেও লোকটা ঠিক সুপ্রিয়দা কিনা সেটাও বুঝতে পারলাম না। কেন তোমার এমন মনে হলো কেন? আর তুমি আমাদের সবাইকে ডাকলে না কেন তখন? আরে সেটাই তো আসল কথা। আমি পেছনের উঠানে গিয়ে দেখি সুপ্রিয়দা। আমি স্পষ্ট দেখলাম যে সুপ্রিয়দা আমার সামনে দিয়ে হেঁটে গেল।
আমাকে ছাড়িয়ে বড়জোর 3-4 পা এগিয়েছিলেন। ঠিক সেই সময় বড় মেয়ে সেখানে এলো। আর জানো তো কি অবাক কাণ্ড, সেকেন্ডেরও কম সময়ে মেয়ের দিকে তাকিয়ে আবার সামনে তাকাতেই সব ফাঁকা, কেউ কোথাও নেই। গোটা মানুষটা যেন মুহূর্তেই হাওয়ায় মিশে গেল। তোমার তো বড় মেয়ের ফাইনাল পরীক্ষা চলছে, এমন তো হতেই পারে যে গত কয়েকদিনের ক্রমাগত খাটার ফলে তুমি ভুল দেখেছো। কিন্তু বসাক গিন্নির এই কথাটার মধ্যে কোথাও যেন নিজেরই সম্মতি ছিল না, আর থাকবেই বা কি করে। তিনি নিজেই তো কদিন আগে মলিনাকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, যদিও শুধু মুহূর্তখানেকের জন্য। রৌনিতা, ঠিক কতদিন ধরে তুমি এরকম কিছু দেখতে পাচ্ছ? জিজ্ঞেস করলেন ডক্টর সায়নী। সেদিন কুরিয়ার করতে গিয়ে রৌনিতা প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে অফিসে ঢুকেছিল। যশস্বী প্রথমেই রৌনিতাকে বলেছিল, একা যাস না, আমি যাব তোর সঙ্গে। কিন্তু যশস্বী সেদিন কিছু একটা কাজে ব্যাংকে গিয়েছিল। এদিকে ওর ফিরতে দেরি হচ্ছে দেখে রৌনিতা এই কুরিয়ার অফিসের জন্য বেরিয়ে পড়ে। আর তারপরেই এই কাণ্ড। তার ঠিক 2 দিন পরেই যশস্বী জোর করে রৌনিতাকে নিয়ে একজন কাউন্সিলরের কাছে যায়। আগে দেখতাম, তবে এত বেশি নয়। এখন যেন কাজে কি তুমি খুব প্রেশার ফিল করো? এই প্রশ্নের উত্তরটা আমি দিই। কি জানেন তো, রৌনিতা এত কাজ করে যে মাঝে মধ্যে আমাকেই চাপে ফেলে দেয়। এই কাজের ট্রেস আছে বলে তো আমার মনে হয় না। আমার মনে হয় বিষয়টা অন্য কিছু। রৌনিতা, তোমার ছেলেবেলা সম্পর্কে কি কিছু বলতে চাও? রৌনিতা তখন নিজের ছোটবেলা সম্পর্কে কিছু বলতে শুরু করে। সবটা শোনার পরে ডক্টর সায়নী বলেন, তুমি কতদিন ধরে এই কোম্পানিতে কাজ করছো? এই মাসে 2 বছর পূর্ণ হবে। ছুটি নিয়েছো বা ঘুরতে গেছো এর মধ্যে? না, আমার মনে হয় তোমার দিন কয়েকের ছুটি নিয়ে কোথাও থেকে ঘুরে আসা উচিত। সারাক্ষণ একই পরিবেশে থাকতে থাকতে তুমি বোর হয়ে গেছো। আসলে তোমার বাবা মায়ের হারিয়ে যাওয়াটা একটা বিরাট চাপ সৃষ্টি করেছে তোমার উপরে। তাই নিজেকে তুমি ঘর থেকে অফিস আর অফিস থেকে ঘরের মধ্যেই সীমিত রেখে দিয়েছো। একটু অফিস টাইমের বাইরে বাড়ি থেকে বের হও, বন্ধু বানাও, কলিগদের সাথে কথা বলো। দেখবে আস্তে আস্তে তোমার ওটা দেখাও বন্ধ হয়ে গেছে। তবে আপাতত কাছাকাছি কোথাও একটা থেকে ঘুরে এসো। ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে যশস্বী দেখে রৌনিতার মুখটা ঝুলে আছে। কি হয়েছে রে, মনটা খারাপ কেন তোর? ডক্টরের কথা ভালো লাগেনি বুঝি? আরে বাবা, সেসব কিছুই নয়। আমি তো আসলে কাউকে এখানে চিনি না, তাই ডক্টর যে বললেন বেড়াতে যেতে, সেটা কিভাবে যাব বল? ওহ বাবা, এই ব্যাপার। শোন, কোনো চিন্তা নেই, আমার একজন পরিচিত আছেন, তাকে তোর নাম্বার দিয়ে দেবো। তার কাছে না দারুণ দারুণ সব ঘোরার জায়গার খোঁজ পাবি, তাও আবার সবই শহরের কাছাকাছির মধ্যেই। তোর কোনো চিন্তা নেই। বাবু, এই বাবু, কি দেখছিস ওখানে? ওই যে ওইদিকে দেখো। আরে ওদিকে তাকাতে নেই বাবু, ওটা যে আমাদের নয়। কিন্তু ওই যে দেখো না, ওই তো ওই যে ওরা আমার জন্মদিন করছে। ওই যে দেখো না, দেখো ওই তো। জানি রে বাবা, জানি, তবুও বলছি ওটা আমাদের নয়। সুবিমল বাবু বসার ঘর থেকে চিৎকার করে বলেন, কই গো, আর কতক্ষণ? তাড়াতাড়ি এসো। ওহো, একটু ভালো করে তৈরি হতে দাও তো। বাবু কি ভাববে বলো তো? জন্মদিনটা কার, তোমার না বাবুর? ছাড়ো তো, তুমিও সব বুঝবে না। বসার ঘরে এসেই বসাক গিন্নি বলেন, ও মাই কি, বাবুকে তো শার্টটা ঠিক করে পরাওনি। তাদের একমাত্র ছেলে বাবুর ছবিতে তার জন্য কিনে আনা শার্টটা ভালো করে পরিয়ে দিলেন মন্দিরা।
তারপরে নিজের মনেই বললেন, দেখো কি সুন্দর লাগছে বাবুকে, দেখো। দেখতে দেখতে বাবুটার 23 বছর হয়ে গেল বলো। তোমাকে না কতদিন বলেছি বাবুর বয়স গুনবে না, বাচ্চাদের বয়স গুনলে বাচ্চাদের বয়সের ক্ষয় হয়। আমার ভুল হয়ে গেছে বাবুর মা, এবার তো কেকটা কাটো। আচ্ছা বেশ, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আওয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। বাবু, তুমি আবার এখানে দাঁড়িয়ে আছো? ওই দেখো না সুপ্রিয় কাকু, ওরা আমার জন্য কেক কাটছে, আমি যাব ওখানে। আরে তা হয় না বাবু, ওটা যে এখন আমাদের জগৎ নয়। হ্যাঁ, কিন্তু তুমি তো গিয়েছিলে ওইখানে, তাহলে আমি নয় কেন? কারণ আমরা যে আর নেই। রৌনিতার আজ ছুটি। রৌনিতাদের পাড়া থেকে খানিকটা দূরেই একটা ছোট্ট নদী আছে। বর্ষার সময় নদীর জলের পরিমাণ বেড়ে গেলেও কখনো তা বিপদের সীমার ওপরে যায়নি। নদীটার নাম হলো তুলো নদী। নদীটার যে এমন নাম কেন তা অবশ্য জানা নেই রৌনিতার, কিন্তু নদী এবং নদীর আশেপাশটা ভারী সুন্দর, তাই সেখানটায় বসার জায়গা বানানো আছে। রৌনিতা এতদিন একবারের জন্য এখানে আসেনি, কিন্তু গত কয়েকদিন ধরে এখানে আসার কথা সে ভাবছিল। ডক্টর সায়নীর কথাগুলো তার মনে ধরেছে। আগামী সপ্তাহে কয়েকদিনের জন্য ছুটি ম্যানেজ করতে পেরেছে সে, তাই সিদ্ধান্ত নিয়েছে যে ওই কয়েকদিন এই কাছাকাছির মধ্যেই কোথাও একটা ঘুরে আসবে। তবে তার আগে বাড়ির কাছেই ঘোরাটা হোক না। তাই বিকেল হওয়ার খানিক আগেই নদীর ধারে সার দিয়ে বাঁধানো বেঞ্চগুলোর একটায় বসে পড়ল রৌনিতা। যশস্বীকেও আসতে বলেছে সে এখন, তারপর বেড়াতে যাওয়ার যাবতীয় আলোচনা করার জন্য। নদীর ধারে এমন সময়টা অনেক ফেরিওয়ালা বাদাম, চানাচুর, ছোলা মাখা বিক্রি করে। অনেক ফেরিওয়ালারা বাদাম, চানাচুর, ছোলা মাখা ইত্যাদি বিক্রি করে। রৌনিতা 2 ঠোঙা চানাচুর আর 2 ঠোঙা ছোলা মাখা কেনে। নদীর চারপাশের দৃশ্য দেখতে দেখতে চানাচুরের ঠোঙাটা সবে খুলে মুখে দেবে, ঠিক সেই সময় সামনের দিকে তাকাতেই থম মেরে যায়। ওটাকে বাবুর মতো লাগছে না? কিন্তু বাবু এত বড় হলো কি করে? তাহলে কি বাবু হারায়নি? কিন্তু কিন্তু বাবুকে এমন লাগছে কেন? হলদেটে চোখ, মনির রং ফ্যাকাশে, আর গায়ের চামড়া, গায়ের চামড়াটা তো রংটা ওরকম ওরকম সবচেটে কেন? যেন বহু বছর ধরে কোনো জলা জায়গার ভেতর ছিল। শরীরে সবুজ পলি জমেছে, কিন্তু ওর দৃষ্টি এতটা নিশ্চল কেন? ওর দৃষ্টিতে কোনো প্রাণ নেই কেন? রৌনিতার মনে প্রশ্নের পাহাড় জমে। আশেপাশের সবকিছু ভুলে রৌনিতা কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে। কিরে, কতক্ষণ? যশস্বী রৌনিতার কাঁধে হাত রাখতেই সে প্রচণ্ড চমকে উঠে যশস্বীর দিকে তাকায়। রৌনিতাকে ওইভাবে চমকে উঠতে দেখে যশস্বী বলে, কি হলো? এত ঘামছিস কেন? রৌনিতা শুধু সামনের দিকে আঙুল দেখিয়ে বিড়বিড় করতে থাকে, কিন্তু মুখে কিছুই বলতে পারে না। পরদিন সকালে রাজু, মানে খবরের কাগজওয়ালা, প্রতিদিনের মতোই খবরের কাগজটাকে কায়দা করে মুড়িয়ে মল্লিকদের ঘরের দিকে ফেলে দিয়ে যায়, যার ফলে খবরের কাগজ কখনো ছাদের ওপরে, কখনো সামনের বারান্দার মাঝখানে, কখনো বা
ডিশ অ্যান্টেনার ঠিক মাথায় গিয়ে খবরের কাগজটা আটকে থাকে। মল্লিকবাবু রাজুর এই স্বভাবের কথা বেশ ভালোভাবেই জানতেন, তাই কাগজ দেওয়ার সময়টা তিনি বেশ সতর্ক থাকেন। রাজু সাইকেলের বেলটা বাজা মাত্রই ছুটে বাইরে এসে খবরের কাগজ হাতে নিয়ে নিতেন। আজও রাজু সাইকেলের বেলটা বাজা মাত্র মল্লিকবাবু ছুটে বাইরে এলেন। খবরের কাগজটা রাজুর হাত থেকে নিয়ে ঘরে এসে বসলেন। সোফাতে বসে কাগজটা খোলা মাত্র কাগজের প্রথম পাতাতেই জলজল করে উঠল একটা খবর। বিদেশের মাটিতে পা রাখে প্রায় 30 বছর আগে হারিয়ে যাওয়া এক বিমান কিন্তু রানওয়েতে ল্যান্ড করার কিছুক্ষণের মধ্যেই আবার উড়ে গিয়ে আকাশে কোথাও মিশে যায়। খবরটা জোরে জোরে পড়তে থাকেন মল্লিকবাবু। পাশের ঘরে কিছু একটা কাজে ব্যস্ত ছিলেন কনক। এদিকে মেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মল্লিকবাবুর জোরে জোরে খবর পড়া শুনে কনক ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি গো, তোমার অফিস নেই আজ? হ্যাঁ, আরে যাবো গো যাবো। এই দেখো না, কাগজে কি চমৎকার একটা খবর ছেপেছে। অতীতে হারিয়ে যাওয়া একটা গোটা প্লেন বর্তমানে ফিরে এলো, আবার মুহূর্তের মধ্যে হারিয়েও গেল। অতীত থেকে যদি সব হারানোরা ফিরে আসতো তাহলে খুব ভালো হতো, তাই না? কনকের কথাগুলো মল্লিকবাবুর কানেই যায় না। গত দুদিন ধরেই অফিসের কাজের চাপ সাংঘাতিক। রৌনিতা যশস্বীর মাঝে মাঝেই নাবিশ্বাস উঠছে। কয়েকদিন আগেই বেশ কিছু ইন্টারন্যাশনাল ফ্লাইটে করে অনেক কার্গো পার্সেল এসেছে। সেগুলোর সঠিক আইডেন্টিফিকেশনের জন্য কাস্টম থেকে অফিসার এসেছিল। সেই নিয়ে 2-3 দিন ধরে অফিসে চূড়ান্ত কাজের প্রেশার। তারপর আছে প্রতিদিনের পেপার ওয়ার্ক। কার্গো অফিসে তখন বেশিরভাগ কর্মচারীর গোডাউনে গিয়েছে। ফ্রন্ট অফিস আর মেন অফিস তখন সামলানোর দায়িত্ব পড়েছে রৌনিতা আর যশস্বী এবং আরও 2জন স্টাফের ওপরে। আজ যশস্বী একটু আগেই অফিসে এসেছে। এখনও অফিসে কেউ ঢোকেনি। ফ্রন্ট অফিসে ঢুকে কিছু পেপার ওয়ার্ক করছিল। হঠাৎই অফিসের দরজায় একটা ক্যাঁচ করে আওয়াজ হলো। সাধারণত কেউ অফিসের দরজা ঠেলে ভেতরে ঢুকলে এই শব্দটা হয়। যশস্বী সেই সময় মাথা ঝুঁকিয়ে পেপার ওয়ার্কে ব্যস্ত, তাই ভালো করে লক্ষ্য করতে পারেনি যে কে ভেতরে ঢুকলো। তবে যশস্বীর আবছা মনে হলো যেন রৌনিতা এসেছে। রৌনিতা, এসেছিস নাকি? কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। ওপাশে একটা ঘর আছে, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে। যশস্বী আরও 2বার হাঁক দিল। রৌনিতা, আয় রৌনিতা, তুই এলি? কিন্তু এবারও ওই ঘরের ভেতর থেকে কোনো শব্দ আসলো না। যশস্বীর কেন জানি এবারে অদ্ভুত একটা ভয় করতে লাগলো। কোনো একটা বিষাক্ত সাপদের মতো তা যশস্বীর পায়ের তলা ছেদ করে ধীরে ধীরে বেয়ে ওপরে উঠছে। আতঙ্কের ছোবলে যশস্বীর সারা শরীর বিষাক্ত হওয়ার আগে সে ওই ঘরটার দিকে পা বাড়ায়। বাইরে দিনের আলো ঝলকারি। সে আলোর অনেকটাই অফিসের কাঁচের দরজা ভেদ করে ভেতরেও আসছে। তবুও কেমন একটা অজানা অশনীয় দৃশ্য পাথর যশস্বীকে ভেতর থেকে চেপে দিচ্ছে একটু একটু করে। কাঁপা কাঁপা পায়ে ঘরটার দিকে খানিকটা এগোয় যশস্বী। ঘরটার চারিদিকে স্লাইডিং কাঁচের দরজা আছে। তাছাড়া একটা টিউব লাইট সব সময় জ্বলে, তাই রোদ আর ইলেকট্রিকের আলো এই দুইয়ের সমাবেশে ঘরটা বেশ আলোকময়। সেই আলোতে যশস্বী স্পষ্ট দেখতে পেল যে একটি মেয়ে পেছন দিক করে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মেয়েটির আনুমানিক বয়স যশস্বীর মতোই হবে, কিন্তু যেটা সবচেয়ে বেশি ঝটকা লাগলো যে মেয়েটির উচ্চতা ঠিক যশস্বীর মতোই, এমনকি তার মতোই জামাকাপড় পরা। আতঙ্কের ঘনীভূত মেঘেরা জমাট পাকাতে থাকে যশস্বীর গলার কাছে। কোনো রকমে যশস্বী শুকনো ভয় মেশানো গলায় বলে, কে কে ওখানে?
কে কে দাঁড়িয়ে আছে ওখানে? অবয়বটি ধীরে ধীরে ঘুরে তাকায় যশস্বীর দিকে। রক্ত শূন্য দৃষ্টি, গায়ের চামড়া কেমন অদ্ভুত রকম কুচকানো। যশস্বী এবার ভালো করে মেয়েটির দিকে তাকায়। মুহূর্তেই সে চরম চমকে উঠে দুপা পিছিয়ে আসে। এই যে হুবহু সে। আরো দুপা পিছিয়ে দরজা দিয়ে বেরোতে যাবে, ঠিক সেই সময় যশস্বীর গলায় একটা প্রচণ্ড টান অনুভব হলো, যেন কেউ একটা অদৃশ্য কাপড়ের ফাঁস বানিয়ে যশস্বীর গলায় পেঁচিয়ে তাকে প্রবল বেগে পেছনের দিকে টানছে। যশস্বী দু হাত দিয়ে বারবার চেষ্টা করছে গলার চারপাশ থেকে সেই ফাঁসটাকে ছাড়ানোর জন্য, কিন্তু যতবারই সে হাত দিয়ে ফাঁস খোলার চেষ্টা করছে, প্রতিবারই সে শুধু নিজের গলার চামড়াটাই ছুঁতে পারছে, কোনো কাপড় নয়। অথচ ক্রমাগত সে গলায় একটা ফাঁস, প্রবল চাপ অনুভব করছে সেই ফাঁসের। এভাবে খানিকক্ষণ চলার পরে যশস্বীর সমস্ত শরীর হঠাৎই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ক্ষণে ক্ষণে গলার ফাঁসটা আরও আঁটোসাঁটো হয়ে গলার চারপাশে জমে বসে। যশস্বীর চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে থাকে কোটর থেকে। মুখটা হাঁ হয়ে জিভটাও বেরিয়ে আসে খানিকটা। আর বেশিক্ষণ হয়তো এই চাপ সে সহ্য করতে পারবে না। এরকম অবস্থায় হঠাৎই তার কানে আসে, যশস্বী, কোথায় রে তুই? হঠাৎই গলার চারপাশে ফাঁসটা আলগা হয়ে যায়। ব্যাস, এরপরে যশস্বীর আর কিচ্ছু মনে নেই। রৌনিতা অফিসে ঢুকে যশস্বীকে কোথাও দেখতে পায় না, অথচ যশস্বীর ব্যাগটা এখানেই আছে। আজ রৌনিতা খুব খুশি, কারণ সেই অদ্ভুত ভাবলেশীন জড় পদার্থর মতো মানুষটা তার বরফের মতো শীতল দৃষ্টি নিয়ে রৌনিতার পেছনে আর ধাওয়া করছে না। এবং এর সবটুকুই কৃতিত্ব শুধুমাত্র যশস্বীর। যদি সে ওই দিন জোর করে তাকে ডাক্তার সায়নীর কাছে না নিয়ে যেত, তাহলে এতদিনে সে হয়তো... যশস্বী, যশস্বী, তুই কি ফাইল রুমে? আশ্চর্য তো, কিরে যশস্বী? আবারও একবার ডাক দেয় রৌনিতা। এরপরে কি ভেবে ফাইল রুমের দিকে পা বাড়ায় রৌনিতা। বেশি দূরে এগোতে হয়নি তাকে। ফাইল রুমের দরজা থেকে কিছুটা যেতেই সেখানে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে থাকা অবস্থায় যশস্বীকে উদ্ধার করে রৌনিতা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে যশস্বীকে হাসপাতালে নিয়ে যায় সে। ঘটনার দুদিন পরে রৌনিতা হাসপাতালে যায় যশস্বীকে দেখতে। সেখানে গিয়ে রৌনিতা জানতে পারে যে যশস্বীর স্পাইনে খুব সাংঘাতিক একটা চোট লেগেছে, যার জন্য আগামী 2 মাস যশস্বীকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। রৌনিতার মনে হলো কেউ যেন তার মাথার উপর থেকে ছাদটা কেড়ে নিয়েছে। মনটা খুব খারাপ হয়ে যায় রৌনিতার। ভারী পায়ে সে যশস্বীর কেবিনের দিকে এগোয়। যশস্বীর কেবিনে ঢুকে রৌনিতা দেখে মেয়েটা কেমন যেন নেতিয়ে পড়ে আছে। যশস্বীর দেখে মনে হচ্ছে তার উপর দিয়ে যেন বড় সড়ো একটা ঝড় বয়ে গেছে। রৌনিতা আস্তে আস্তে যশস্বীর পাশে এসে বসে, ধীর স্বরে তাকে ডাকে, হ্যাঁ, এখন কেমন লাগছে রে যশস্বী? এখন একটু ভালো আছি। আর বোধহয় এবার তোর সাথে বেড়াতে যাওয়া হবে না রে, তোকে একাই যেতে হবে। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। আমি তোকে ছাড়া কোথাও যাচ্ছি না, ব্যাস। না না না, তোকে তোকে যেতেই হবে। তাছাড়া তুই আগে গিয়ে পৌঁছা না সেখানে। আমি একটু সুস্থ হয়ে কদিন পরেই যাচ্ছি। কিন্তু ডক্টর যে বললেন তোকে নাকি 2 মাসের বেড রেস্টে থাকতে হবে। ও তো ডক্টররা অনেক কিছুই বলে। তুই যা বেড়াতে যাওয়ার জন্য সব তৈরি কর। ট্রেন টিকিট আর থাকার জায়গার ঠিকানা তোকে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। তুই যা, আমি আসছি কদিন পরেই। যশস্বীর কথাটা শুনে
রৌনিতার অন্ধকার ঘনিয়ে আসা মুখটা একটু উজ্জ্বলতায় ভরে ওঠে। আরও কিছুক্ষণ যশস্বীর সাথে কথা বলে রৌনিতা বেরিয়ে আসে হাসপাতাল থেকে। পরে 2 দিন বেশ ভালোই কাটল রৌনিতার। আগামী পরশু দিন রৌনিতা ঘুরতে যাবে দূর পাড়া বলে একটি জায়গায়। যশস্বী হাসপাতালে ভর্তি বলে যশস্বীর কাজটুকু রৌনিতাকেই করতে হচ্ছে। অবশ্য তাতে রৌনিতার কোনো অসুবিধা হচ্ছে না। বিকেলে আবার রৌনিতা যায় যশস্বীর সাথে দেখা করতে। কিন্তু যশস্বীকে দেখে রৌনিতার মনটা আবারও খারাপ হয়ে যায়। এই 2 দিনে এই মেয়েটা কেমন যেন শুকিয়ে গেছে। চোখের নিচে পুরু জমাট বাঁধা কালো আস্তরণ, ঠোঁট দুটো শুকিয়ে গিয়ে চামড়া ফেটে গেছে। যশস্বী তখন চোখ বন্ধ করে শুয়েছিল। রৌনিতা এসেছে বুঝতে পেরে চোখ মেলে রৌনিতাকে ইশারায় কাছে ডাকলো যশস্বী। কখন এসেছিস? এই তো কিছুক্ষণ হলো। আগামীকালের গোছানো সব কমপ্লিট তো? এই তোর কি মাথাটা খারাপ হয়েছে না কি রে? তোর শরীরের এই অবস্থা, আর তোকে এই অবস্থায় ফেলে আমি বেড়াতে যাব? এটা হয়? আশ্চর্য কথা। কখনোই যাব না, কখনো নয়। এই শোন শোন, বাচ্চা মুখ করিস না। এই বেড়াতে যাওয়াটা কিন্তু তোর লাক্সারি নয়, এটা তোর নেসেসিটি। ডক্টর সায়নী প্রেসক্রাইব করেছেন তোকে। তাছাড়া শুধুমাত্র 2 দিনের তো ব্যাপার। দেশের বাড়ি থেকে আমার বাবা আর কাকাও চলে এসেছে। আমার যদি শরীরটা ঠিক থাকতো তাহলে আমি নিশ্চয়ই তোর সাথে যেতাম, কিন্তু তোর কোনো অসুবিধা হবে না। দেখিস, ওখানে গিয়ে দেখবি খুব মজা হবে। এবার হয়তো তোর সাথে যাওয়া হলো না, কিন্তু পরের বার অবশ্যই তোর সাথে যাব। মনের ভেতরে হাজারো দ্বন্দ্ব নিয়ে রৌনিতা বাড়ি ফিরে আসে। এখন মাঝে মাঝেই রৌনিতা বসাকদের এবং মল্লিকদের বাড়িতে যায়, কিছুক্ষণ গল্প করে। আজ অফিস থেকে ফিরে হাসপাতালে গিয়েছিল বলে ওদিকে আজ যায়নি। বাড়ি ফিরে গোছানোর ব্যাগটার দিকে তাকাতেই রৌনিতার কি হলো কে জানে, হঠাৎই তার মনে হলো দৌড় পাড়া আমি যাবই। সত্যি তো, কতদিন হয়ে গেল কোথাও বেড়াতে যাই না। বাবার পরপরই মায়ের ঘটনাটা হওয়ার পর নিজেকে সম্পূর্ণভাবে ঘরবন্দি করে দিয়েছি। না, কিন্তু এখন আস্তে আস্তে আবার স্বাভাবিক হতে হবে। অবশ্যই তার কৃতিত্ব ডক্টর সায়নী আর যশস্বীকেই দেওয়া যায়। পরের দিন থেকে রৌনিতার ছুটি শুরু। তাই সকালে অফিস নেই, রাতে হঠাৎই মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির তোড়ে রৌনিতার ঘুম ভেঙে যায়। বাইরে তখন সাংঘাতিক ঝোড়ো হাওয়া বইছে। সেই ভীষণ গতিতে বয়ে চলা বাতাসে দাপটের অস্তিত্বের আভাস জানলার ওপাশ থেকে প্রকট হচ্ছে বারে বারে। হঠাৎই ঝুপ করে ইলেকট্রিসিটি চলে গেল। ঘরের ভেতরে এবং বাইরে সর্বত্রই গাঢ় অন্ধকার বিরাজমান। রৌনিতার মনে হলো আবার সেই আগের ভয়টা তাকে চেপে বসেছে। বালিশে মুখ গুজে ঘাপটি মেরে শুয়ে থাকে সে। বাইরে ঝড় তখন অনেকটাই শান্ত হয়ে গেছে। বৃষ্টির চোটপাটটাও আগের থেকে অনেকটাই কমেছে। বাইরে এই যে এত উথাল পাথাল হচ্ছিল, সব কিছুই যেন হঠাৎই একদম বন্ধ হয়ে গেছে। এক ভীষণ রকম নিস্তব্ধতা বিরাজমান। বাইরে এবার একটানা ঝিঝির ডাক শোনা যাচ্ছে, কিন্তু সেই সঙ্গীত মোটেও কানে শ্রুতিমধুর লাগছে না, বরং তা যেন আগাম কোনো অশনির সংকেত দেওয়ার চেষ্টা করছে। রৌনিতা গভীর ঘুমে মগ্ন। হঠাৎই তার কানে এলো খুটখুট শব্দ। ধরফড়িয়ে উঠে বসল সে বিছানায়। ঘরে সারা রাত জ্বলতে থাকা ডিম লাইটটা এখন আর জ্বলছে না। ইলেকট্রিসিটি আসেনি এখনো।
বাইরে ঠান্ডা হাওয়া বন্ধ জানলা ভেদ করে ঘরের ভেতরে আসছে। তবে বাইরের হাওয়াটা ঘরে এসে বেশ আরামই হচ্ছে রৌনিতার। কিন্তু তখনই আবার কানে আসে সেই খুটখুট শব্দটা, যেন কেউ কাঠের পাটাতনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু বাড়িতে কোথাও এমন ধরনের জায়গা তো নেই যেখানে কাঠের কোনো পাটাতন আছে। শান্ত একটা রাত নিজের আলকাতরার আধারকে চারপাশের সমস্ত জায়গা যখন বিস্তারিত করতে ব্যস্ত, ঠিক তখনই অদৃশ্য কোনো এক সত্তা এক জগতের নিয়মের বাইরে গিয়ে বারবার নিজের অস্তিত্বের প্রমাণ দিতে যেন মরিয়া হয়ে ওঠে। রৌনিতার সারা শরীর জুড়ে এক অতিপ্রাকৃতিক শিহরণ খেলে যায়। জানলাটার অর্ধেক পাল্লা কাঠের আর অর্ধেক পাল্লা কাঁচের। জানলার কাঁচের অংশটুকু দিয়ে দেখা যাচ্ছে আকাশের এক কোণে ফুটে উঠেছে আধ খাওয়া এক টুকরো চাঁদ। তারপরেই খুট 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 করে এবার শব্দটা বেশ জোরেই হলো। হঠাৎই বিদ্যুতের চমকের মতো রৌনিতার মাথায় একটা ভাবনা আসে। তবে কি বাইরে থেকে কেউ জানলার কাঠের অংশটা টোকা দিচ্ছে? হাতড়ে মাথার কাছে মোবাইলের স্ক্রিনটা অন করে। সময়টা দেখে রৌনিতা চমকে ওঠে। রাত 2:45 বাজে। এত জল ঝড়ের রাতে কে জানলার কাছে আওয়াজ করছে? তাহলে কি কোনো চোর? মনের মধ্যে এক রাশ চিন্তার স্তূপ জমতে থাকে এক এক করে। বসাক কাকিমাকে ফোনটা করতেই যাচ্ছিল, ঠিক তখনই তার কানে এলো কে যেন ভারী কিছু টেনে নিয়ে অনেক দূর চলে যাচ্ছে। কিছুক্ষণ একটা ঘস ঘস আওয়াজ রৌনিতার কানে আসে। তারপরেই আবার সব চুপ। বেশ কিছুক্ষণ কান পেতে থাকার পরে রৌনিতার চোখের পাতা দুটো একটু একটু করে ভারী হয়ে আসে। ওই দেখো না, আমি যদি না যেতাম তাহলে ওই লোকটা যে আমরা যে আর নেই। আরে তুমি তো সবসময় তাকে এভাবে সাহায্য করতে পারবে না। পারবো, যতক্ষণ পারবো ততক্ষণ তাকে এভাবেই সাহায্য করব। আর যদি তা না পারি তবে। রাতে আর বিশেষ কিছু অসুবিধা হয়নি রৌনিতার। এক ঘুমেই সকাল হয়ে গিয়েছিল তার। তবে রাতে হঠাৎ ঘুম ভেঙে আবারও ঘুমটা দেরি হয়ে আসায় সকালে ঘুম ভাঙতেও বেশ অনেকটা দেরি হয়েছিল। অবশ্য তাতে কোনো অসুবিধা হয়নি, আজ তো অফিস নেই, অতএব খানিকটা আলস্য করাই যায়। রৌনিতা একটা জিনিস লক্ষ্য করে। গতকাল পর্যন্ত সে দৌড় পার যাওয়ার জন্য বেশ দ্বন্দ্বে ছিল, কিন্তু আজ হঠাৎই যেন দূর পাড়াতে যাওয়ার জন্য উৎসাহিত হয়ে পড়েছে সে। শুধু মনে হচ্ছে যে কখন গিয়ে সে সেখানে পৌঁছবে। সময় মতো স্টেশনে চলে এসেছে রৌনিতা। 7:40 ট্রেন। বসাক কাকিমা আর মল্লিক মাসিমা টিফিন বক্স ভরে খাবার দিয়েছেন। স্টেশনে যখন সে পৌঁছলো তখনও ট্রেন আসতে অনেকটাই সময় আছে। প্ল্যাটফর্মের চারিদিকে লোকজনের যাতায়াত। মাঝে মধ্যেই মুটেরা মাথায় করে বিরাট বিরাট ব্যাগের পাহাড় নিয়ে এদিক ওদিক ছুটে যাচ্ছে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট, হকারদের চিৎকার, যাত্রীদের কথাবার্তার আওয়াজ, সব মিলিয়ে প্ল্যাটফর্ম চত্বরটা বেশ জমজমাট। হাত ঘড়ির দিকে তাকিয়ে রৌনিতা দেখল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে আরও মিনিট 15 বাকি। সামনে একটা ফাঁকা বেঞ্চ দেখে সে ওখানে গিয়ে বসে পড়ে। বেঞ্চটায় বসে রৌনিতা ভাবে, বরং একবার যশস্বীর সাথে কথা বলে নি। যেমন ভাবা তেমনই কাজ। মোবাইল হাতে নিয়ে সবে রৌনিতা যশস্বীর নাম্বারটা ডায়াল করতে যাবে, ঠিক তখনই একজন ভদ্রলোক তার সামনে এসে দাঁড়ায়। বলেন, আচ্ছা বলছি শুনছেন? মোবাইলের স্ক্রিন থেকে মুখটা তুলে রৌনিতা ভদ্রলোকটির দিকে তাকায়। ভদ্রলোকটির পরনে সাধারণ ঢোলা জামা কাপড়, পায়ে রাবারের চপ্পল,
চোখ দুটো ভাষা ভাষা, কিন্তু চোখে মুখে চিন্তার ছাপ একেবারে স্পষ্ট। ভদ্রলোকের দিকে তাকিয়ে রৌনিতা বলে, হ্যাঁ বলুন। ভদ্রলোক একটা ফটো দেখিয়ে বলে, বলছিলাম যে আপনি এই কুকুরটিকে কোথাও দেখেছেন? দেখুন একবার। রৌনিতা ভালো করে ছবিটাকে লক্ষ্য করে। ছবিটিতে ভদ্রলোক একটি বাদামি টেরিয়ার জাতীয় কুকুরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। কুকুরটির গোটা গায়ের রং বাদামি হলেও কান দুটো একেবারে লাল রঙের আর চোখ দুটো নীল রঙের। ছবিটা ভালো করে দেখে রৌনিতা, তারপরে বলে, না, আমি তো কোথাও দেখিনি। রৌনিতার উত্তর শুনে লোকটা ছলো ছলো চোখে তার দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। স্টেশনে সেই সময় খুব একটা ভিড় ছিল না। রৌনিতা লোকটি যাওয়ার দিকে তাকিয়ে থাকে, কিন্তু একটু পরেই লোকটি কোথায় যেন উধাও হয়ে গেল। রৌনিতা মনে মনে ভাবে, এ কি, এক্ষুনি তো লোকটা ছিল, এর মধ্যেই কোথায় গেল? এ কি? রৌনিতার ভাবনার মধ্যেই একটি মেয়ে তার সামনে এসে বলে, এখানে বসতে পারি? হ্যাঁ, বসো। মেয়েটি হাতে মোবাইল ফোন নিয়ে স্ক্রিনটা অন করে। রৌনিতার চোখ সেদিকে যায়। মোবাইলের ওয়ালপেপারটা দেখে রৌনিতা প্রচণ্ড চমকে ওঠে। এ কি, এটা তো সেই ছবিটা যেটা একটু আগেই লোকটা দেখাচ্ছিল। কিছু বললে? হ্যাঁ, মানে মানে বলছিলাম যে কুকুরটাকে দেখতে কি সুন্দর, একদম অন্যরকম। ওর নাম হচ্ছে লুসি। আমার বাবার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের ছিল লুসি। একদিন হঠাৎ করে যে কি হলো, বাবা লুসিকে নিয়ে বেরোলো ওই সকালে টয়লেট পটি করাবে বলে, কিন্তু জানো তো আর ফিরল না। যদিও বাড়ি থেকে বেরোনোর ঘন্টাখানেক পরে লুসি গোটা শরীরে কাদা মেখে ফিরে এসেছিল, কিন্তু বাবা সেই ঘটনার প্রায় 7 বছর হয়ে গেল। কত খুঁজলাম বাবাকে, কিন্তু কোথাও পেলাম না। বাবা বেশ ভালো পজিশনে চাকরি করতেন, তাই মাথার অসুখ বা হয়তো অন্য কিছু হয়েছিল বলে মনে হয়। কিন্তু সেদিন সকালে যেটি কি হয়েছিল আমি জানি না। বাবা সকালের আলোতেই যেন কোথায় উবে গিয়েছিলেন, যেন হাওয়াতে মিশে গিয়েছিলেন। আজ পর্যন্ত আমরা বাবার কোনো খোঁজ পাইনি। 2 বছর খোঁজ চালানোর পর পুলিশ বাবাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল। জানো, এরপর না লুসিও বেশি দিন বাঁচেনি। এমন সময় প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢোকে। মেয়েটি উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা, আমার ট্রেন চলে এসছে, আমি আসছি। হ্যাঁ। রৌনিতার রোবটের মতো মাথা নাড়ে। 7 বছর আগে ভদ্রলোক হারিয়ে গেছে? তাহলে যে খানিক আগেই ভদ্রলোক এই একই ছবিটা দেখালো, সে কে ছিল? রৌনিতার মাথাটা ভেতর থেকে কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয়। ঠিক সেই সময় প্ল্যাটফর্মে দৌড়পাড়ার ট্রেনটা ঢোকে। রৌনিতা ট্রেনে উঠে বসে। নির্দিষ্ট সিটের নাম্বার মিলিয়ে দেখল যে তার সিট জানলার পাশেই পড়েছে। ট্রেন যখন চলতে শুরু করে তখন জানলার বাইরের দৃশ্য দেখতে আর ছোটবেলার কথা মনে পড়তে থাকে তার। আগে বাবা মায়ের সঙ্গে ওরা কত ঘুরতে যেত। মল্লিক মাসিমারা, বসাক কাকিমারাও থাকতো। আরও একজনের কথা মনে পড়ে, বাবু। ওর ছোটবেলার সবচেয়ে ভালো সময়ের সঙ্গী। কিন্তু একদিন যে ছেলেটা কোথায় হারিয়ে গেল তাকে আর কখনো খুঁজে পাওয়াই গেল না। মাঝে মধ্যে রৌনিতার মনে হয়, মানুষ হারিয়ে কেন যায়? জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের ছেড়ে হঠাৎ এমন বেমালুম হারিয়ে যেতে তাদের বুঝি কোনো কষ্ট হয় না? নাকি সেই আকাশের খসে পড়া তারাদের মতো ওরাও সময়ের কোনো এক ভুলভুলাইয়াতে ঢুকে পড়ে আর বেরোতে পারে না? হয়তো তারাও চেষ্টা করে ফিরে আসার, কিন্তু পারে না। এই সমস্ত কথা ভাবতে ভাবতে রৌনিতা কখন যে ঘুমিয়ে পড়েছিল
তা খেয়ালই করেনি। ঘুম ভাঙে যখন প্যান্ট্রি থেকে খাবার দিতে আসে। ট্রেন যাত্রার বাকি সময়টা ট্রেনের ভেতরের পরিবেশ, বাইরের দৃশ্য আর প্যান্ট্রির খাবার খেতে খেতে দিব্যি কেটে গেল। তারপরে সঠিক সময় পেরিয়ে ট্রেন গিয়ে থামল দৌড়পাড়া রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম পেরিয়ে যখন স্টেশনের বাইরে এসে রৌনিতা দাঁড়ায়, তখন সে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। বাকরুদ্ধ হওয়ার অবশ্য অনেকগুলো কারণ ছিল, তবে সবচেয়ে বড় যে কারণটা ছিল সেটা হলো জায়গাটার নাম। জায়গাটার নাম দৌড়পাড়া, কিন্তু দৌড় বা পাড়ার সাথে এই জায়গার কোনো মিল নেই, কারণ জায়গাটা মোটেও পাড়ার মতো নয়। আর এখানকার মানুষদের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, দিব্যি আস্তে ধীরে তারা চলে ফিরে কাজ করছে। স্টেশনের বাইরে এসে রৌনিতা যশস্বীকে ফোন করার জন্য মোবাইলটা বার করে, কিন্তু মোবাইলটা অন করতে গিয়েই দেখে যে সেখানে একটাও নেটওয়ার্কের দাগ নেই। এমনকি নেটওয়ার্ক যে থাকে সেই আইকনটাই এখানে নেই। ওপরের কোণের দিকে শুধুমাত্র সময়টা দেখাচ্ছে, কোনো নেটওয়ার্কের নাম নেই। হতাশ হয়ে ফোনটা ব্যাগে ঢোকাতেই একজন বয়স্ক মানুষ রৌনিতার দিকে তাকিয়ে বলে, আগে আপনি কি শহর থেকে আসছেন? হ্যাঁ। নমস্কার, আমি বাবুয়া। শহর থেকে ম্যাডাম জানিয়েছিলেন যে আপনারা কখন আসবেন। যদি যশস্বী এখানে থাকার ব্যবস্থা করেই থাকে তাহলে তো ফোন করবে, কিন্তু এখানে তো নেটওয়ার্কই নেই। তাহলে এখানে নেটওয়ার্ক পাবেন না। আপনাদের অফিস থেকে ওই যে কি জানো, হ্যাঁ, ওই কার্গো অফিস থেকে ম্যাডামের একটা চিঠি এসেছিল। ম্যাডামের নামটা খুব কঠিন, আমি না ঠিক বলতে পারি না। বয়স্ক মানুষ একটা চিঠি দেখায়। রৌনিতা দেখে চিঠিটা তাদেরই অফিসের প্যাডে লেখা হয়েছে, আর নিচে যশস্বীর সাইন। নিশ্চিত হয়ে সে বাবুয়ার সাথে চলল। বাবুয়া তাকে একটা সুন্দর বাড়ির সামনে এনে বলে, আপনি একাই থাকবেন। আসলে এটা ওই ম্যাডামের দাদুর বাড়ি। ম্যাডাম এখানে আগে মাঝে মধ্যে পরিবারের সাথে আসতেন। বাড়ির ভেতরে সব রকম ব্যবস্থা থাকবে, আপনার কোনো সমস্যা হবে না। তাছাড়া আমার বোন থাকবে আপনার সাথে। বয়স্ক মানুষটা রৌনিতাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে গটগট করে পা ফেলে সেখান থেকে চলে যায়। রৌনিতা একটু অবাক হলেও কাঁধে ব্যাগটা নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িটা খুব বড় নয়, বেশ ছিমছাম, খুব একটা আসবাবও নেই এখানে। বসবার ঘরে একটা বড় বেতের সোফা, কয়েকটা বেতের চেয়ার আর মোড়া রাখা। রান্নাঘরটা বেশ পরিষ্কার। রান্নাঘরে ঢুকে দেখে কয়েকটা ঢাকা দেওয়া বাটি রাখা রয়েছে। বাটির গায়ে হাত দিয়ে রৌনিতা দেখে ওটা বেশ গরম। মনে মনে ভাবে, হয়তো ওই লোকটার বোন আমি আসবো জেনে রান্না করে গেছে। ভালোই হয়েছে, বরং খিদেটাও পেয়েছে জোরে। যাই, স্নানটা সেরে খেয়ে নি। বাড়িটার ব্যবস্থা বেশ ভালোই। স্নান সেরে খিদের চোটে ঝটপট খেয়ে নিল রৌনিতা। তারপরে কেমন একটা ঝিমুনির মতো আসছিল, তাই রৌনিতা ভাবল যে একটু বিছানায় গড়িয়ে নেবে। বিছানাটাও ঝকঝকে পরিষ্কার। বিছানার বালিশ মাথায় দিয়ে শুয়ে পড়ল সে। সাধারণত রৌনিতার অন্য কোথাও গেলে ঘুম আসে না। খুব ছোট থেকেই এটা ওর একটা বদ অভ্যেস। কিন্তু এইখানে এসে যে ঠিক কী হলো সে জানে না। বিছানায় শোয়া মাত্র দু চোখে রাজ্যের ঘুম জড়িয়ে এলো। হঠাৎই কি যেন একটা অস্বস্তি হলো রৌনিতার।
চোখের ওপর থেকে ঘুমের রেশ এখনো যায়নি, তাই বুঝতে পারছে না ঠিক কী অস্বস্তি হচ্ছে তার। হঠাৎই পায়ের দিকে হিম শীতল কিছুর একটা অনুভব হলো। ঘুমের রেশটা এরপরে পুরোপুরি কেটে গেছে। ধরপড়িয়ে বিছানায় উঠে বসতে যায় রৌনিতা, কিন্তু এক চুলও সে নড়তে পারছে না। মনের মধ্যে একটা বিভৎস ভয় চেপে বসে। রৌনিতা স্পষ্ট অনুভব করে শীতল রক্ত এই জীবন্ত প্রাণীটা তার দু পাকে পেঁচিয়ে ধরে নিয়েছে। ধীরে ধীরে সে উঠে আসছে উপরের দিকে। ভয়ে চোখ দুটো বন্ধ করে নেয় রৌনিতা। বুকের উপরে একটা ভীষণ চাপ অনুভব হচ্ছে। রৌনিতা ভালোভাবেই জানে ওটা কিসের চাপ। কোথায় যেন সে শুনেছিল, কোনো সরীসৃপের সাক্ষাতে এলে শ্বাস বন্ধ করে রাখতে হয়। তাই সে যথাসম্ভব শ্বাসটাকে আটকে রাখল। কিন্তু কতক্ষণ আর? প্রচণ্ড ভয় আর অজানা আতঙ্কে দরদর করে ঘামতে থাকে সে। বেশিক্ষণ শ্বাস আটকে রাখতে না পেরে চট করে চোখটা খুলে রৌনিতা সামনে তাকায়। কিন্তু কোথায় কি? সামনে তো কিছুই নেই। কোনো কিছুই তাকে পেঁচিয়ে ধরে রাখেনি। বিছানায় উঠে বসে রৌনিতা দেখে ঘরের খোলা জানলা দিয়ে শেষ বিকেলের আলোটা ঘরে ঢুকছে। আলোর ছোট ছোট বিকিরণ ছড়িয়ে পড়ছে বাইরের পরিবেশে। এখানে আসার পর জায়গাটা বিশেষ দেখা হয়নি। যশস্বী অবশ্য আগেই বলেছিল যে এখানে দেখার কিছুই নেই। তবুও কিসের যেন একটা দুর্নিবার টানে রৌনিতা বাড়ি থেকে বেরিয়ে আসে। লোকালয় থেকে দূরে একটা শান্ত নিরিবিলি জায়গা। যশস্বীর দাদুর খুব শখ ছিল শেষ বয়সে এমন জায়গায় একটা বাড়ি করে থাকার। তাই যখন এখানে জায়গা কেনার খবরটা তার দাদু পেলেন, তখন আর দেরি না করে কিছুটা জমা পুঁজি ভেঙে জায়গাটা কিনে বাড়িটা বানিয়ে নেন। দৌড়পাড়ায় লোকজনও বেশি নয়। চাষাবাদ করেই তাদের দিব্যি দিন গোজারান হয়ে যায়। স্টেশনের কাছেই প্রতিদিন সকালে একটা হাট বসে। সেখানেই দৌড়পাড়ার লোকজন দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যায়। শহরের সাথে যোগাযোগের জন্য একটা সপ্তাহে 2টো ট্রেন চলে। কেউ কেউ আবার কাজের জন্য শহরেও যায়। যদি কখনো যশস্বীদের পরিচিত কেউ এই দৌড়পাড়ায় এসে কিছুদিন নির্ভেজাল দিন কাটাতে চায়, তখন যশস্বীর বাবা আর ওর কাকারা বাড়িটা কয়েকদিনের জন্য ভাড়া দেন। বাড়িটার রক্ষণাবেক্ষণের জন্য বাবুয়া এবং তার বোন মালতীকে রাখা হয়েছে। কেউ যখনই বাড়িতে আসে তখন রান্নাবান্না, বাজারহাট সব ওরাই সামলায়। আরে ও মালতী, এমন ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস লো? বলনি গো দিদি, আর বলনি। এই শহর থেকে দিদিমণি চিঠি দিয়েছিল যে তার কে একজন বান্ধবী আসবে। তা আসবেন বাপু, ভালো কথা। আমি তো বাপু গদ্দর গুছিয়ে রান্না বান্না করে দিকে চেপে বাড়ির পেছন দিকে গেলাম ওই একটু জঞ্জালগুলো পরিষ্কার করতে। কিন্তু দেখো কাণ্ডটা, এতক্ষণ হয়ে গেল কেউ তো এলো নি কো। তুই ঠিক জানিস তো যে আজই তিনি আসবেন? হ্যাঁ গো দিদি, হ্যাঁ। এই দেখো না, চিঠিতে তো লেখা আছে পরিষ্কার করে আজকের তারিখ দিয়ে যে রৌনিতা দাস না নামে কে একজন আজকে আসবেন। এই যে দেখো দেখো, চিঠিতে ট্রেনের সময়, সিট নম্বর সব দেওয়া আছে। আমি রান্না বান্না সেরে স্টেশনে গিয়েছিলাম দিদিমণির বান্ধবীকে আনতে, কিন্তু পেলাম না জানো। স্টেশন মাস্টারটাও বলল যে ওই নামে নাকি কেউ ট্রেনে ছিলই না। বলো তো বাপু, কি সাংঘাতিক ঘটনা। এখন আবার দিদিমণিকে চিঠি লিখতে বসো। হ্যাঁ রে মালতী, বাবু আর কোনো খোঁজ পেলি? না গো দিদি, আজ 2 মাস হতে চললো, দাদাও কোনো খবর নেই। সেই যে বাজার করতে স্টেশনের দিকে ছিল না, আর তো বাড়ি ফিরে গেল না গো মানুষটা। কোথায় যে দাদা হারিয়ে গেল কে জানে।
রৌনিতা ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে আসে। এদিকটায় মানুষজনের আধিক্য আরও কম। দৌড়পাড়ার এইটাই বোধহয় শেষ সীমা। এরপরে এখান থেকে শুরু হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জমি, তারপরেই শুরু হয়েছে পাহাড়। সূর্যের আলোতে ওই দিকটা এত সুন্দর লাগছিল যে রৌনিতা বিহ্বল হয়ে সেই দিকেই তাকিয়ে থাকে। হঠাৎই রৌনিতা শুনতে পায় কেউ যেন তার কাছে এসে ফিসফিস করে তাকে ডাকছে, রৌনিতা, এসো, আমার সাথে এসো। ধীরে ধীরে ওই ফিসফিসানির আওয়াজটা রৌনিতার শরীর ও মনকে ভেতর থেকে এবং বাইরে থেকে আবিষ্ট করে নেয়। রৌনিতা মন্ত্রমুগ্ধের মতো সেই আওয়াজটাকে অনুসরণ করতে করতে সোজা ঘাসবনের মধ্যে হাঁটতে হাঁটতে কোথায় যেন হারিয়ে যায়। আমার সাথে এসো। রৌনিতা দৌড়পাড়ায় যাওয়ার প্রায় 6 দিন হয়ে গেছে। যশস্বীকে নিয়ে তার কাকা আর বাবা তাদের দেশের বাড়িতে ফিরে এসেছে। যশস্বী কার্গো অফিসের কাজটাও ছেড়ে দিয়েছে। এখন এখানে থেকেই বাবা কাকাদের সাথে তাদের পারিবারিক ব্যবসায় সাহায্য করবে সে। আজ সকালেই দৌড়পাড়া থেকে একটা চিঠি এসেছে, মালতীর চিঠি। চিঠিতে সে লিখেছে, কাস্টমার দৌড়পাড়ায় আসেনি কো, আমি বাপু স্টেশনে গিয়েছিলুম, সব গোছানোই ছিল, কিন্তু সে আসেনি কো। যশস্বী জানতো এমনই কিছু একটা চিঠি আসবে। রৌনিতার সাথে সে যা করতে চেয়েছিল হয়তো তারই আগাম শাস্তি হিসেবে তারই অবস্থা। হে কি বাবু, তুই তুই কত বড় হয়ে গেছিস রে! কোথায় ছিলিস বাবু তুই এতদিন? হ্যাঁ। কিন্তু বাবু কিছু না বলে মিটিমিটি হাসতে থাকে। তারপর ইশারায় একদিকে তাকাতে নির্দেশ করে। সেই দিকে তাকিয়ে প্রথমে রৌনিতা কিছুই দেখতে পায় না, কিন্তু আস্তে আস্তে তার চোখের সামনে একটা অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। সেই দিকেই তাকিয়ে রৌনিতা অস্ফুটে বলে ওঠে, বাবা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনার মিস না হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।